বন্ধুরা নমস্কার। আপনারা ইলেকট্রাল বন্ড সম্বন্ধে খুব সংবাদ দেখছেন, আপনারা খুব আলোচনা করছেন, আলোচনা শুনছেন সব জায়গাতেই। সবার মনের মধ্যে ডেফিনেটলি প্রশ্ন যাচ্ছে যে ইলেকট্রাল বন্ডটা কি। অনেক বন্ড কি সে সম্বন্ধে অনেকে অনেক কথা বলছে, কিন্তু হয়তো অনেক টার্ম কঠিন থাকার কারণে হয়তো ঠিকমতো বুঝতে পারছেন না। আমি সহজভাবে কয়েকটা কথা বলে আপনাদেরকে ইলেকট্রাল বন্ড সম্বন্ধে বুঝিয়ে বলবো। প্রথমত, খুব সহজভাবে বললে ইলেকট্রাল বন্ড কি? স্টেট ব্যাংক থেকে একটা কাগজ ইস্যু করে, একটা ছাপানো কাগজ ইস্যু করে, পরিষ্কার কথা, এটাকে বন্ড বলে। এইটা ধরুন আপনি একজন ব্যক্তি অথবা একটি কোম্পানি, আপনি কিছু তথ্য দিয়ে, KYC বলে, নো ইয়োর কাস্টমার নামে, কিছু তথ্য দিয়ে আপনার কোম্পানি বা ব্যক্তি তথ্য দিয়ে আপনি এই কাগজটা কিনবেন, এই বন্ডটা কিনবেন, আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেখানে অথবা চেকের মাধ্যমে ব্যাংকে সেই টাকাটা জমা দিয়ে দেবেন। 1,000 টাকার কিনতে পারেন, 10,000 টাকার কিনতে পারেন, 1 লাখ টাকার কিনতে পারেন, 1 কোটি টাকার কিনতে পারেন। তো সেই টাকাটা ব্যাংকে চলে গেল। এবার এই যে কাগজটা বিনিময়ে আপনাকে দিল, যেটাকে বন্ড বলছে, ইলেকট্রাল বন্ড বলছে, সেই বন্ড, এই কাগজটা আপনি কোন একটা পলিটিক্যাল পার্টিকে দিয়ে দিলেন পরে সেই পলিটিক্যাল পার্টি, যার লাস্ট ইলেকশনে যেদিন দিলেন তার এর আগে যে ইলেকশনটা গেছে, যে কোনো একটা ইলেকশন ধরুন, তো সেই ইলেকশনে ওই পার্টি মিনিমাম 1% ভোট যদি পেয়ে থাকে এবং রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, যে আইন অনুসারে পলিটিক্যাল পার্টিগুলো রেজিস্টার্ড হয়, সেই আইন অনুসারে যদি রেজিস্টার্ড হয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা, তাহলে সেই পার্টিটা আপনার কাছ থেকে বন্ডটা নিয়ে 15 দিনের মধ্যে সেটা ব্যাংকে জমা দিতে পারে। জমা দিলে তার নিজের অ্যাকাউন্টে জমা দেবে। পলিটিক্যাল পার্টি তো ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে তখন ওই যে টাকাটা, সেই টাকাটা চলে যাবে, যেটা বন্ডটা কেনার সময় কোম্পানি বা আপনি দিয়েছিলেন, সেটা যে পার্টিকে যে পার্টি বন্ডটা জমা করলো সেই পার্টির অ্যাকাউন্টে ওইখান থেকে টাকাটা ট্রান্সফার হয়ে গেল। এটাতে কোনো ট্যাক্স ফ্যাক্সের ব্যাপার নেই, কোনো ঝামেলা নেই। আর এটাতে যিনি দাতা, যিনি এই বন্ডটা কিনে দান করেছেন, তার সম্বন্ধেও, তার নাম ঠিকানা সম্বন্ধে গোপন থাকবে। আর যিনি কিনলেন এবং জমা দিলেন, যিনি এটা জমা দিলেন, যে পলিটিক্যাল পার্টি জমা দিল, তার সম্বন্ধেও তথ্য গোপন থাকবে। এই ছিল মূল চিত্র এই যে ইলেকট্রাল বন্ডের। তাহলে খুব সহজভাবে এই কথাগুলো আপনাদেরকে বোঝালাম। তো যেহেতু গোপন থাকবে, কারণ আমার ভাষায় এটা গুমনামি ইলেকট্রাল বন্ড। এটা শুরু হয়েছিল 2017 সালে। অ্যাকচুয়ালি 2017 সালে যখন অরুণ জেটলি দেশের অর্থমন্ত্রী ছিলেন, তিনি এই বন্ডটাকে আনেন। 2017-18 সালের যে কেন্দ্রীয় সরকারের বাজেট ছিল, সেই বাজেট পেশ করার সময়ে তিনি ইলেকট্রাল বন্ড ইন্ট্রোডিউস করেন। এটাকে তখন অর্থ বিল হিসেবে তিনি পেশ করেন পার্লামেন্টের মধ্যে। অর্থ বিল পেশ করলে লাভ কি? লাভ হলো, অর্থ বিল এমন একটা ব্যবস্থা যাতে আপনার রাজ্যসভাতে পাশ করানোর কোনো বাধ্যবাধকতা থাকে না। আপনার লোকসভাতে অর্থ বিল পেশ করা হলো, লোকসভাতে পাশ হলো, এরপরে রাজ্যসভাতে উত্থাপন করে শুধু বলে দেওয়ার জন্য যে লোকসভাতে এই বিলটা পেশ করা হয়েছে এবং পাশ হয়েছে। রাজ্যসভায় এটা পাশ করলেও পারে, না করলেও পারে, কোনো বিধিনিষেধ নাই। আর তাছাড়া একটা বিল পার্লামেন্টে আনার আগে তার স্ক্রুটিনি করা হয়। তো অর্থ বিল হলে সেই স্ক্রুটিনিরও প্রবলেম থাকে না। তো এই কারণে এটাকে খুব বুদ্ধি খাটিয়ে আপনার ফিনান্স বিল বা অর্থ বিল হিসাবে এটাকে পেশ করা হয়। এই যে ব্যবস্থা, এই সময় দেখা গেছে রিজার্ভ ব্যাংকের আইনে সংশোধন করা হয়েছে, তারপরে ইনকাম ট্যাক্স আইনে সংশোধন করা হয়েছে, অনেকগুলো আইনে সংশোধন করা হয়েছে যাতে পুরো ব্যবস্থাটাকে ঠিকভাবে রাখা হয়, পলিটিক্যাল পার্টিগুলোতে যাতে ফান্ডিং করানো যায়। বলা হয়েছে যে আপনার এই যে ফান্ডিং হবে পলিটিক্যাল পার্টিতে, এটা গোপন থাকবে এবং এটা ওই সততার একটা প্রতীক হিসাবে হবে মূলত। এতে কোনো করাপশন থাকবে না, করাপশন বন্ধ। বিভিন্ন পলিটিক্যাল পার্টি যাতে 2 নম্বরে কালো টাকা ফাঁকা এসবের দিকে যাতে না যায়, সেটা থেকে তাদেরকে আটকানোর জন্যই এই ব্যবস্থাটা। তো 15 ফেব্রুয়ারি 2024 সাল, এই বছরের লাস্ট 15 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট একে বলেছে এটা অসাংবিধানিক। ভারতের সংবিধান অনুসারে ইলেকট্রাল বন্ড চলছে না,
বা আনা হয়নি, এটাকে অসাংবিধানিক বলে এটাকে বাতিল করে দেয়। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, যার নাম এখন প্রত্যেকের দিনই আপনারা সংবাদপত্রে, টিভি চ্যানেলে আপনারা দেখছেন, আলোচনা শুনছেন, সেই DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 সদস্য সাংবিধানিক বেঞ্চ এটা SBI-কে আদেশ দেয় যে নির্বাচন কমিশনকে এই বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য দিতে, এবং ইলেকশন কমিশনকে বলে দেয় যে তুমি এটা তোমার অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করো। কিন্তু দেখা গেছে স্টেট ব্যাংক তথ্য দেওয়ার পরিবর্তে সে আপনার সুপ্রিম কোর্টের কাছে আরও 3 মাসের বেশি সময় চেয়েছে, যাতে ইলেকশনটা চলে যায়, ইলেকশনের সময়ে যাতে আর এটাকে প্রকাশ করতে না হয়। কারণ এই ইলেকশনের আগে প্রকাশ করলে পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টি অসুবিধায় পড়তে পারে, এই কারণে এটা সবাই বুঝতে পারে আর কি। এটা যদিও বলা হয়নি আবেদনের মধ্যে, কিন্তু সুপ্রিম কোর্ট তাতে রাজি হয়নি। সুপ্রিম কোর্ট এরপরে কঠোর ভাষায় বলে দিয়েছে যে এটা দিতেই হবে তথ্য, এরপরে দিয়েছে। কিন্তু এই যে বন্ড দিয়েছে, বন্ডের মধ্যে একটা ইউনিক নাম্বার থাকে, যে নাম্বারটা দিয়ে বোঝা যাবে কোন বন্ড কে কিনেছে, কাকে দিয়েছে, মানে তার আসল আইডেন্টিটি বেরিয়ে যাবে। তো সেই ইউনিক নাম্বারটা স্টেট ব্যাংক মেনশন না করাতে আজকের দিনে সুপ্রিম কোর্ট আবার আদেশ দিয়েছে যে সমস্ত তথ্য তোমাকে প্রকাশ করতে হবে, কোনো গোপন রাখা যাবে না। আর নেক্সট ডেটে 21শে মার্চ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে আপনার জানাতে হবে যে সে কোনো তথ্য গোপন করেনি। তার মানে এরপরেও যদি তথ্য গোপন করে তাহলে হয়তো আদালতের অবমাননার মামলা হয়ে যাবে, সেক্ষেত্রে হয়তো স্টেট ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে হয়তো লিগ্যাল অ্যাকশন হয়ে যেতে পারে। তো এ হলো মূলত মূল বিষয়। তো 17-18 সালের বাজেটে এই বন্ডের কথা বলা হলেও 2018 সালের 2রা জানুয়ারি গেজেট নোটিফিকেশন হয় ইলেকট্রাল বন্ড নিয়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মার্চ 2018 থেকে এপ্রিল 2022 পর্যন্ত 9,857 কোটি টাকা মূল্যের 18,299টি বন্ড ইস্যু করা হয়। 2019 সালে কংগ্রেস ঘোষণা করে ক্ষমতায় এলে এই ব্যবস্থা সে বাতিল করবে। যদিও কংগ্রেসও বেনিফিট নিয়েছে, কংগ্রেস নিয়েছে, তৃণমূল কংগ্রেস নিয়েছে, DMK নিয়েছে, তারপর BRS নিয়েছে, অনেকগুলো পার্টি বেনিফিট নিয়েছে। কিন্তু তবুও 2019 সালের লোকসভা নির্বাচন আগে কংগ্রেস বলেছিল যে এটা সে বাতিল করে দেবে যদি ক্ষমতায় আসে। ক্ষমতায় যেহেতু আসতে পারেনি, বাতিল করার প্রশ্ন আসেনি। তবে এক্ষেত্রে CPM একমাত্র দল ভারতবর্ষে যে বলে দিয়েছে যে এই বন্ডের মাধ্যমে সে কোনো টাকা নেবে না। সে অস্বীকার করেছে বন্ডের মাধ্যমে, ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা নিতে। তো 15 ফেব্রুয়ারি 2024 সালে সুপ্রিম কোর্ট বন্ডকে অসাংবিধানিক বলার সাথে সাথে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, তারপর কোম্পানি অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্ট, যে সমস্ত এই আইনগুলোতে যে সমস্ত সংশোধনী আনা হয়েছিল, অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল এই ইলেকট্রাল বন্ডের সঙ্গে সঙ্গে, সব বাতিল করে দিয়েছে। আর এতে RTI এর মূল ভাবনার বিরোধী বলে আপনার উল্লেখ করেছে। যে RTI কি? RTI হলো নাগরিকদেরকে তথ্য জানানোর জন্য RTI অ্যাক্ট আনা হয়েছিল। তথ্য জানার অধিকার এটা মেনে নিয়েছে ভারত, যে জনগণের এই পুরো রাষ্ট্র ব্যবস্থা সম্বন্ধে তথ্য জানার অধিকার আছে। কারণ জনগণই তো ভারত রাষ্ট্রের মালিক। তো যে এই রাষ্ট্রের মালিক, সে এই রাষ্ট্র সম্বন্ধে তথ্য জানবে না? তো তার জন্য RTI আনা হয়েছিল। কিন্তু এই ইলেকটোরাল বন্ডে সমস্ত তথ্য গোপন করার প্রভিশন রাখা হয়েছিল। তো তথ্য জানার অধিকার একদিকে, আর একদিকে গোপনীয়তা রক্ষা করার ব্যাপার আরেকদিকে। তার কারণে সুপ্রিম কোর্ট মনে করেছে যে না, এটা RTI আইনের বিরোধী, তার কারণে এটা বাতিল করেছে। স্টেট ব্যাংক মার্চ মাসের 6 তারিখের মধ্যে স্টেট ব্যাংকে বলে সব তথ্য দিতে, কিন্তু এরপরে তো আপনারা জানেনই, এখন তো তথ্য সব প্রকাশিতই হচ্ছে। তো এই হলো মূলত এই যে ইলেকট্রাল বন্ড, সে সম্বন্ধে মূল তথ্যগুলো, যেগুলো আপনারা হয়তো টিভি চ্যানেলে অনেক বড় বড় বক্তার অনেক কঠিন কঠিন শব্দ প্রয়োগে এগুলি বোঝানোর কারণে আপনারা হয়তো বুঝতে অসুবিধা বোধ করেন। তো তার কারণে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। আপনাদের এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই বন্ড সংক্রান্ত বিষয়ে আপনাদের কি মতামত, যে এই বন্ড কি আনা সঠিক কাজ ছিল ভারত সরকারের, না এই বন্ড আনার মাধ্যমে কালো টাকাকে সাদা করার কোনো পরিকল্পনা বা কুপরিকল্পনা ছিল?
আপনাদের যা মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক অনেক নমস্কার।